নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি সুস্মিতাস অডিও মাল্টিভার্স ইউটিউব চ্যানেলে। ভগবান রাধাকৃষ্ণের নাম নিয়ে শুরু করছি আমার আজকের পাঠ। আমার আজকের নিবেদন প্রখ্যাত লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত ছোট গল্প সুলেখা। অজপাড়াগাঁয়ের পথে যখন গাড়ি ঢুকলো তখন সুলেখার কান্না এলো। এই যে সে কলকাতায় স্কুলে কলেজে পড়েছিল, এই পাড়াগাঁয়ে শ্বশুরবাড়ি হবে, যত অশিক্ষিতাদের মাঝখানে দিন কাটাতে হবে। কলকাতার নীলিমাদের বাড়ি গিয়ে প্রতি সন্ধ্যায় চায়ের আড্ডা, সেখানে জগদীশ বড়ো ও হিরণময় মিত্র সম্বন্ধে আলোচনা। ভয়েল কাপড়ের জরির ধারে কী রঙের পাড় সেলাই হবে এই সম্বন্ধে গভীর গবেষণা। গৌরীদের বাড়ি গিয়ে রেডিওতে নতুন নতুন গান শোনা। সব শেষ হয়ে গেল। গানের সে ভীষণ ভক্ত, ভালো গান শুনতে পেলে আর কিছু সে চায় না। এসবের এই পরিণতি। এজন্যে কাকা তাকে স্কুলে দিয়েছিলেন? না দিলেও পারতেন, আর অল্প বয়সে বিয়ে দিলেও চলতো। তার চোখ ফুটবার আগেই কথাটা সে কাউকে বলতে পারলে না। বলতে পারলে বোঝা নেমে যেত অনেক। স্বামীকে তার পছন্দ হয়েছিল। স্বামী শ্যামবর্ণ, অল্প বয়স, বিয়ে পাশ করেছেন, কিন্তু হলে কি হবে, তিনি বিদেশে চাকরি করেন। গল্পগুজব করবার জন্য তাকে পাওয়া যাবে না সব সময়। অশিক্ষিতদের মধ্যে, অজপাড়াগাঁয়ের মধ্যে একা একাই দিন কাটাতে হবে। মরে যাবে সে। নীলিমা কদ্দূর পড়ে রইল, ও এবার আই পাশ করবে। সামনে কত আনন্দভরা মুক্ত জীবন, সে আটকে গেল ক্ষুদ্র জলাশয়ের জলঝাঁঝির দামে। জীবনের গতি ওর বন্ধ হয়ে গেল। সন্ধ্যা হয়েছে। এক জীর্ণ একতলা বাড়ির সামনে ওদের গাড়ি এসে পৌঁছল। কতগুলো প্রাচীনা, কতগুলো পাড়া গিয়ে বউ, তাদের মুখ চোখে না আছে দীপ্তি, না আছে বুদ্ধির দীপ্তি। তারা এসে সুলেখার চারিধারে ভিড় জমালে। কলকাতার বাসাতেই বৌভাত হয়ে গিয়েছিল, কোনো আচার অনুষ্ঠান বাকি ছিল না। থাকলে আরও বিরক্তিকর হয়ে উঠত ব্যাপারটা। স্বামীর ছুটি নেই, তিনি তাকে পৈতৃক বাড়িতে প্রাচীনদের হাতে পৌঁছে দিয়েই সরে পড়লেন। মিলিটারির চাকরি, বিশেষ ছুটি ছাটা নেই। যদি সময় পান পুজোর সময় আসবেন বলে গেলেন। সমীর চলে গেলে সুলেখা কান্নায় ভেঙে পড়ল। একেবারে নিঃসঙ্গ হয়ে গেল সে। কিভাবে দিন কাটাবে এখানে বুড়িদের মধ্যে, যারা বাইরের জগতের কোনো সংবাদ রাখে না, এমন তিনকাল গিয়ে এককালে ঠেকা দন্তহীন বুড়িদের মধ্যে? টাকা ছিল না কাকার, নতুবা শহরে বিবাহ দিতেন। যাক সে কথা, ছেলে দেখে বিয়ে দেওয়া। ছেলে সত্যিই ভালো, স্বামীকে সে গড় পছন্দ করেনি। ভালো ছেলে, পাশ করা, স্বাস্থ্যবান। গ্রামের বাড়ি জীর্ণ বটে, কিন্তু বেশ বড়। অনেকখানি জায়গা জমি আছে, প্রজাপত্তর আছে, আগান বাগান, পুকুর, বাঁশঝাড় আছে। বনেতে সেকেলে গৃহস্থ, তবে ওই যা কথা, সেকেলে একেবারে সেকেলে। শাশুড়ি সুলেখাকে দিয়েছেন এক ছড়া ভারী সেকেলে মুরকিমালা হার, দিয়ে বলেছিলেন, বৌমা, বড় পয়মন্ত জিনিসটা। আমার শাশুড়ি আমাকে এই হাত দিয়ে আশীর্বাদ করেছিলেন, আমি তোমাকে দিলাম, আবার তুমি আবার দিও তোমার ছেলের বউকে। জন্ম এ স্ত্রী হও। আমার মাথায় যত চুল আছে ততদিন সমীর বেঁচে থাকো। সুলেখা শাশুড়ির পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে। হাড় ছড়াটা ভারী বটে, কিন্তু এ কালে ও হার কেউ পরে? গৌরী কি ভাববে, কলেজের অন্যদিকে ভাববে, যদি ও আজ মুরকিমালা হাড় গলায় দিয়ে কলকাতায় গিয়ে হাজির হয়? দিন 5-6 কেটে গেল। সুলেখা ভোরে উঠে কাজকর্মে বড়জা নীরদাকে সাহায্য করতে হয়। অবশ্য নতুন বউ বলে এখানে তেমন কোনো কাজের ভার তার উপর পড়েনি, কিন্তু নীরদাকে সে দিয়ে বুঝতে পারে সংসারের পুরনো বউ হয়ে গেলেও কি খাটুনিটা আশা করা যায়। নীরদা উদয়স্ত খাটে, টিন ধান সেদ্ধ করে, বোঝা বোঝা খাড় কাচে, খই মুড়ি ভাজে, দুবেলা রান্না করতে আসে। এখন ওরা একবেলার ভার সুলেখার উপর চাপিয়ে দিতে চেষ্টায় আছে বোধহয়। নিতান্ত চক্ষু লজ্জায় বলছে না। সুলেখা রাখতে জানে না যে, তা নয়, কিন্তু গেও রান্না, চচ্চড়ি, শুক্তনি, মোচার ঘণ্ট,
ঝালের ঝোল, বড়ির টক ওসব সে রাঁধতে জানেনি। তাছাড়া ভালোও লাগে না এসব তার। এভাবে জীবন নষ্ট করার কি মানে হয়? সুলেখা সুন্দরী মেয়ে, কলেজের থিয়েটারে গতবার মালিনীর পাঠ নিয়েছিল। সুশ্রী চেহারার জন্যে, তার চমৎকার গালের গড়ার জন্যে মানিয়েছিল ওকে। গৌরীর মা টিস্যু শাড়ি পরিয়ে সোনার গহনা দিয়ে কপালে অলকা তিলকা এঁকে নিজের হাতে সাজিয়ে দিলেন। ইংরেজি অধ্যাপিকা তরুণী উষাদি গ্রিন রুমে এসে ওকে কিভাবে অভিনন্দিত করলেন। এসব কথা তো আর বছর রবীন্দ্র জন্মোৎসবের দিনের। আজ মনে হচ্ছে গতকাল সেসব দিন শেষ হয়ে গেল। এর চেয়ে তার নাইবা বিয়ে হতো, থাকতো সে উষাদির মতো, নলিনীদের মতো, মিস সেনের মতো, মিস মধুবালা গাঙ্গুলির মতো অবিবাহিতা, হাতে ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে, খাটো ছাতা হাতে ট্রাম ধরতে ছুটতো বেলা 10:30টায়। যেখানে খুশি যাও, সিনেমা দেখো। সকালবেলা ওর বড় যা এসে বললে, রাঙা বউ, এক কাজ করতে হবে যে। সুলেখা বললে, কি দিদি? কলাইয়ের ডাল নষ্ট হয়ে যাচ্ছে, এগুলো চাঁদে নিয়ে গিয়ে রোদে দাও, তারপর বেলা পড়লে ঝেড়ে তুলতে হবে, বুঝলে? বেশ, পারবে তো? করিনি কখনো, তবে চেষ্টা করি। সুলেখা ডাল ছাদে দিয়ে এসেছে, তারপর আর ডালের কথা তার মনে নেই। দুপুরে আহারের পরে একটু শুবার মাত্র চেষ্টা করছে, আর ওর ঘুম এসেছে। বেলা 2টোর সময় কালো ভুমরার মতো মেঘ করে নেমে এসছে ঝমঝম জল। ও ঘুরে ঘুমোচ্ছে তখন। ঘুম যখন ভেঙেছে তখনও সমানে বৃষ্টি হচ্ছে। শ্রাবণ মাসের বৃষ্টিখানা ডুবা ভর্তি করে ফেলেছে 2 ঘন্টার মধ্যে। সুলেখা উঠে চোখ মুছতে মুছতে জানালা দিয়ে অবাক হয়ে গেল যে বৃষ্টির এমন রূপ সে শহরে দেখেনি কখনো। বকুল গাছের গুড়িটা কালো দেখাচ্ছে বৃষ্টির ধারায়। ছাতার পাখিগুলো অঘরে ভিজছে। এ যেন রবীন্দ্রনাথের সেই কবিতাটির মতো মনে এনে দেয়। এদের কোনো ব্যবস্থা নেই। এ সময় খেতে হয় গরম গরম চা। সে নতুন বউ, চা তৈরি করতে যেতে পারে না, কিন্তু কারো সেদিকে দৃষ্টি আছে না, কেউ কিছু বোঝে? ও মা গো, ওদের বাড়িতে ওই বুড়িটা কি করে ভিজছে ওই জলে নারকোল পাতা কুড়োতে। পাড়া গিয়েদের কাণ্ডই আলাদা। এদের কোনো ব্যবস্থা নেই। এমন সময় ওর যা ঘরে ঢুকে বলল, রাঙা বউ, ডালগুলো তুলেছিলে ছাদ থেকে? সর্বনাশ, সে কথা একদম মনে নেই সুলেখার। লজ্জায় তার সুন্দর মুখ লাল হয়ে উঠল। অপ্রতিভ সুরে বললে, ওই যা, সে কথা মনেই নেই দিদি, এক্ষুনি আমি যাচ্ছি চাঁদে। লজ্জায় সুলেখার মনে হচ্ছিল যেন মাথা কুটে মরে। এইসব অশিক্ষিতার দল তাকে কীরকম আনাড়িনা মনে করছে। তাকে স্মার্ট বলে সবাই জানতো কলেজে। সুলেখা ধর্মর করে উঠে ছুট দিল ছাদের দিকে। ওর যা সন্দেহে ওর দিকে চেয়ে বললেন, ছুটতে হবে না রাঙা বউ, বসো বসো। বসবো কি দিদি? ডাল যে ভিজে নষ্ট হয়ে গেল। সে কি এখনো আছে চাঁদে ভাই? তুমি ঘুমোচ্ছিলে যখন বৃষ্টি এলো, সে আমি তুলে আনলুম যে। কৃতজ্ঞতায় সুলেখার সুন্দর চোখের দৃষ্টি বিনত হয়ে এলো। সত্যিই ভালো লোক বটে তার যা, মজা দেখবার মতো লোক নয়। ও বললে, বাঁচলুম দিদি, ধন্যবাদ, তুমি আমাকে লজ্জার হাত থেকে বাঁচালে। সুলেখার যা মুখে কাপড় দিয়ে হেসে বললে, রাঙা বউয়ের থিয়েটারি ধরনের কথা শুনে হেসে মরি। হো মা গো! এ একটা মস্ত বড় পরাজয়ের দিন সুলেখা মেনে নিলে। ভালো কখনো তুলে নিশে, অতশত তার মনে থাকে না পাড়াগাঁয়ের লোকের মতো। সেদিন সন্ধেবেলা ওপাড়ার কাবিনে এসে বললে, কি হচ্ছে গো বৌদিদি? চুল বাঁধছি। এসো ঠাকুরজি, চুলের দড়িটা ধরো তো। গান করবে? সন্ধেবেলা গান করলে শাশুড়ি আমায় ভালো চোখে দেখবেন। একেই তো আনাড়ি হইয়াছি বাড়ির মধ্যে। সে হবে না ভাই, তবুও তুমি আজ প্রথম বললে গানের কথা। কেউ বলেনি বুঝি তোমায় বৌদিদি? কে আর বলছে? এ সময় সন্ধ্যার অন্ধকার নেমে এলো ঘন হয়ে। কামিনী চলে যাবার জন্যে বাইরে এসে দাঁড়ালো। বললে, চলে আস বৌদিদি, আরেকদিন আসবো।
এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে সেদিন বিকেলে। সুলেখার ঘরের জানলার ঠিক বাইরে নেবু গাছে নেবু ফুল ফুটছে। বৃষ্টি সজল অপরাহ্নের বাতাসে ভুর ভুর করছে নেবু ফুলের গন্ধ। বড়জা নীরদা ওর ঘরে ঢুকে বললে, কি হচ্ছে রাঙাবউ? আসুন দিদি, কি আর হবে, এমনি বসে আছি। রান্নাঘরে চলো, দুটো ডাল ভাজবো, তুমি বসে বসে কুলোই ঝাড়বে। আচ্ছা দিদি, সব সময় এসব কাজ তোমাদের ভালো লাগে? একটু অন্য রকমের কাজ, একটু ভালো কাজ। নীরদা হেসে বললে, সময় নেই ভাই, দেখছো তো সংসারের কাজ নিয়ে বেহাতি, ওরই মধ্যে সময় করে নিতে হয়। বিরক্তিতে সুলেখার মন ভরে উঠল। এমন সব অশিক্ষিতাদের মধ্যেও সে এসে পড়েছে। এরা শুধু জানে ডাল ভাজতে আর ভাত রাখতে, শুধু খাওয়া আর খাওয়া। নীরদা বললে, তুমি তো রাঙাবউ নতুন এসেছো, এই প্রথম প্রথম তোমার খারাপ লাগবে, এরপর আবার লাগবে ভালো, তখন অন্য কিছুতে মন যাবে নি। সুলেখা মনে মনে বললে, সেদিন আমার জীবনে হঠাৎ না আসুক। চক্ষু লজ্জার খাতিরেও ওকে গিয়ে ডাল ভাজতে বসতে হলো রান্নাঘরে। 2 ঘন্টা সে কি খাটুনি। নীরদা ডাল ভেজে দিচ্ছে আর আনারি হাতে কুলোতে ঝাড়ছে। অনেক রাত্রে ঘুম চোখে সুলেখা এসে যখন বিছানায় শুয়ে পড়লে, তখন তার মন অবসাদেও ক্লান্তিতে ভেঙে পড়েছে। কি কর্মফলে এমন সংসারে সে এলো। অনেক রাত্রে সেদিন ঘুম ভেঙে উঠে সুলেখা শুনলে কে গান গাইছে। সুলেখা উৎকীর্ণ হয়ে শুনবার চেষ্টা করলে, গুনগুন করে কে গান ভাজছে, নিপুণ কণ্ঠের আলাপ। ও ভাবলে, বারে এমন জয়জন্তী আলাপ করে কে? সুলেখা নিজে গায়িকা, সে বুঝলে এই গুনগুন সুরে আলাপ করছে যে সে নিপুণা গায়িকা। সুলেখা অমন আলাপ করতে পারলে নিজেকে উস্তাদ মনে করত, কিন্তু এ কি সম্ভব? এখানে কে গান গাইবে এমন? সুলেখা আরও শুনবার জন্যে বাইরে এসে দাঁড়ালো। সে সময় গানও হঠাৎ বন্ধ হয়ে গেল। যে গাইছিল ও অন্যমনস্কভাবে একটুকরো গান অল্প একটু সময়ের জন্য গাইছিল, ঠিক গান গাইবার জন্যে নয়। সুলেখা ঘুম ও বিস্ময়জড়িত চোখে এসে শুয়ে পড়ল। সকালে উঠে ঘটনার কথা ওর মনে ছিল না, কিন্তু একটু বেলা বাড়তেই মনে হলো রাত্রে সেই অস্পষ্ট জয় জয়ন্তীর সুর। তখনই সে মন থেকে ঝেড়ে ফেলে দিল সমস্ত ঘটনা। স্বপ্নের ব্যাপার হয়তো সমস্তটা। গ্রামের এ পাড়ায় ও পাড়ায় সুলেখা কখনো যায়নি। এবার একটি পাড়া থেকে কয়েকটি মেয়ে এসে ওকে নিমন্ত্রণ করে নিয়ে গেল। তারপর সকলেই এক বাক্যে সুলেখার রূপের প্রশংসা করলে। চা খেতে বসে রান্নাবান্নার গল্প করলে। এরা চোখ থাকতে অন্ধ নাকি? এমন যে সুন্দর লাইলাক রঙের জরিপার শাড়ি পরে আছে সুলেখা, তার দিকে কারো চোখ পড়ে না? কেউ বললে না সে কথা? না বললে বিখ্যাত ছবি সম্বন্ধে একটা বাক্যি। সুলেখা ওদের কাছে গল্পটা করেছে, ওরা সব গানগুলি সে গাইতে পারে, এ কথাও জানিয়েছে সে, অথচ গান গাইতে বললেও না তাকে কেউ। হিরণময় মিত্রের গান সবগুলো, কে জানে না হিরণময় মিত্রকে, তার সুকণ্ঠকে? সুলেখার ইচ্ছে হলো এই মূঢ় অশিক্ষিত মেয়েগুলির সামনে এই হারমোনিয়ামটা টেনে নিয়ে চাঁদের দেশে রাজকুমারীর কিংবা এবার ফাগুন এলো অপূর্ব সুরে ঘর ভরিয়ে দেয়। কারণ যে বাড়িতে ওকে নিয়ে গিয়েছিল একটা ভাঙা হারমোনিয়াম ছিল, সে বাড়িতে একটি 12 বছরের ছোট মেয়ে বেসুরে একটি সেকেলে গান গাইছিল। বোধহয় তাকে বিশেষ করে শোনাবার জন্যে। এ গ্রামে কেউ বোধহয় খবর রাখে না যে সে একজন গায়িকা। বাড়ি ফিরে দেখলে ওর যা তালের বড়া ভাজবে বলে তালের রস বার করছে। ওকে দেখে বললে, রাঙা বউকে কোথায় নিয়ে গিয়েছিলে তোমরা? মেয়ের দল বললে, তুমি তো আর যাবে না বড় বৌদি, তুমি গেলে অবশ্যই আজ খুব ভালো হতো, আমাদের সে ভাগ্যে কি আর আছে? নীরদা বললে, বসো সবাই, তালের ফুলুরি খাবে। রাঙা বউ, তুমি তালের গোলাটা করো, আমি কড়ায় তেল চড়িয়ে দিই। একটি ধামা বড়া ভেজে যখন ওরা উঠল রাত 9টা। মেয়ের দল ইতিমধ্যে 2-10টা বড়া খেয়ে চলে গিয়েছে। সুলেখার এমন কাজে অভ্যেস নেই। ঠায় বসে থেকে রান্নাঘরের গরমে অতক্ষণ পুষায়? এরা শুধু জানে ভোজনের তরিবোধ করতে সকাল থেকে রাত 12টা পর্যন্ত। মনে পড়ল ওদের কলেজের এক অধ্যাপক ছিলেন। বাঙালির ঘরে রান্নার বন্দোবস্ত যে ধরনের, তাতে খাটুনি এবং আয়োজন তত বেশি, খাদ্যবস্তুর পুষ্টিকারক গুণ তত নেই। জিভে ভালো লাগানোর দিকে যত লক্ষ্য, খাদ্যের গুণাগুণের দিকে তত লক্ষ্য থাকলে আজ বাঙালির স্বাস্থ্য এত খারাপ হতো কি?
বসে বসে শুধু নির্বুধের মতো এক রাশ তালের বড়া ভাজা। ওর বড় যা রান্নাঘরে বসে ওকে বললে, রাঙা বউ, আমার ঘরকানা থেকে গামছাখানা নিয়ে এসো না ভাই, একটু হাত পা ধুয়ে নে কুতলা থেকে, বড্ড গরম লাগছে বড়া ভেজে। সুলেখা বললে, আলো আছে তোমার ঘরে? নেই, হারিকেনটা নিয়ে যাও ভাই। বড়জার ঘরে ঢুকে গামছা খুঁজতে গিয়ে সুলেখার চোখ পড়ল একটা জিনিস। ঘরের ছোট্ট টেবিলটার উপর একখানা খাম পড়ে আছে, অল ইন্ডিয়া রেডিও ছাপা আছে তার উপর। খামটাতে নাম লেখা আছে, নীরজা সুন্দরী মিত্র, রায়গ্রাম, বাহিরগাছি পোস্ট, জেলা নদিয়া। তাড়াতাড়ি সে খামখানা খুলে ফেলে পড়লে। 17 আগস্ট তারিখে নীরজা সুন্দরী মিত্রের গান আছে রেডিওতে, তার চিঠি ও কন্ট্রাক্ট ফর্ম। উল্টে পাল্টে দেখলে সুলেখা কোনো ভুল নেই কোথাও, নির্ঘাত রেডিও কন্ট্রাক্টের চিঠি, কিন্তু কার নামে? নীরজা সুন্দরী মিত্রকে একটা অস্পষ্ট সন্দেহ হলো ওর মনে। তাই যদি হয়, তখনই সে রান্নাঘরে ছুটে এসে চিঠিখানা দেখে বললে, এ কার চিঠি দিদি? নীরজা সুন্দরী কে? ওর যা তাচ্ছিল্যের হাসি হেসে বললে, দূর, ও আবার তুমি দেখতে গিয়েছো? আমারই নাম নীরজা, থেকে পাড়াগাঁয়ে সবাই বলে নীরদা। কিন্তু মিত্র কেন? ঘুষ হবে তো, বিয়ের আগের নামটাই চলে আসছে রেডিও অফিসে, ওরা আর বদলায়নি। ও কিছু নয় ভাই, রেখে দে, ঠাকুরবুকে বারণ করে দিয়েছিলাম, নতুন বউকে এ কথা বললো নি, আমার লজ্জা করে। তাছাড়া আমার দাদার বারণ ছিল, শ্বশুর বাড়ি এসে এসব কথা জানালে কে কে বলবে। দাদা আমাকে গান শিখিয়েছিলেন কি না, হিরণময় মিত্র, নাম শুনেছে ও বোধ হয়, বিখ্যাত গায়ক হিরণময় মিত্রের ছোট বোন ও শিষ্যা সুগায়িকা নীরজা সুন্দরী মিত্র তার সামনে বসে তালের বড়া ভাজছে। সুলেখা শ্রদ্ধায় ও স্নেহে নিজের আঁচল দিয়ে বড়জার মুখ মুছে দিতে দিতে বললে, একদিন দিদি জয় জয়ন্তী ভাজছিলেন, তাহলে আপনি অনেক রাতে? ঘুমের ঘুরে শুনে সেদিন পায়ের ধুলো দেন, তখন আমি ধারণাই করতে পারিনি। এতদিন বলা উচিত ছিল আমাকে, আমি কি করে জানবো?